ক্রমাগত আগুনের ঘটনায় আতঙ্কে রাজধানীবাসী, ভবনগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর তাগিদ। আগুন যাতে না লাগে সে বিষয়ে সচেতন হতে ভবন মালিক সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক। 12 এপ্রিলের পর আর হাতিঝিলে থাকছে না বিজিএমইএ, ভবন ভাঙা শুরু যে কোনো সময় দৃষ্টান্ত হয়ে থাকবে বলছেন নগরবিদরা। এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস উল্টে নিহত 5, আহত 15 জনকে হাসপাতালে ভর্তি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। শুনছিলাম মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। গোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। একের পর এক আগুনের ঘটনায় আতঙ্কে দিন কাটছে রাজধানীবাসীর। পরিস্থিতির উন্নয়নে যে কোনো মূল্যে ভবনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন নগরবিদ ইকবাল হাবিব। আর ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দুর্ঘটনা মোকাবেলায় নগরবাসীদের সচেতন থাকার পরামর্শ দিলেন অগ্নি নির্বাপন সংস্থার সাবেক মহাপরিচালক আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ। হাতে গোনা কিছু ছাড়া রাজধানীতে 22 লাখ ছোট বড় ভবনের বেশিরভাগই নেই নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা। সিটি কর্পোরেশন, নগর ভবন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ অনেক ভবনেই রয়েছে অগ্নি নির্বাপন সরঞ্জামের অভাব। বিশেষজ্ঞদের মতে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে হবে। আগুন লাগবে আর ফায়ার সার্ভিস দৌড়ে এসে নিভাবে যথেষ্ট নয়। কোনো দেশে এরকম ধরনের কাজ হয় না। কারণ যাতে করে এই ফায়ার সার্ভিসকে বেশি ব্যবহার না করতে হয় তার জন্য যে নিরাপত্তার ব্যবস্থাটা জোরদার করতে হবে। তাহলে দেখা যাবে যে আমাদের এত ইকুইপমেন্ট লাগছে না, এত দর্শক, অথচ তাদের হাতগুলোকে যদি প্রশিক্ষণ প্রাপ্ত করা যেত তারা উদ্ধার কার্যক্রম ফায়ার সার্ভিস আসার আগেই শেষ করে ফেলাতে পারতো, অনেক প্রাণ বেঁচে যেত। জনগণ কেন সচেতন হয় না? জনগণকে সচেতন করতে হয়, সচেতন না হলে বাধ্য করতে হয় আইন এবং অনুশাসন মানায়। সেটা দোতলা ভবনের জন্য হোক, 24 তলা ভবনের জন্য হোক, এবং সুস্থ স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নিশ্চিত করি। প্রতি বছর নিয়মিত এই কমপ্লেন্সগুলো আছে কি নাই তা পরীক্ষা করে সার্টিফিকেশনের ব্যবস্থা না করব এবং ব্যবহারকারী এবং ভবন মালিকদেরকে যথাযথকরণ এবং যথাযথভাবে ব্যবহার করা নিশ্চিত করতে বাধ্য করতে না পারবো। একটা ভবন যেমন 23 তলা এয়ার টাওয়ারের যে খরচ হয়েছে তার 7 ভাগ খরচে পুরা বিল্ডিংটা নিরাপত্তা, অগ্নি নিরাপত্তা বলেন, বৈদ্যুতিক নিরাপত্তা বলেন, স্ট্রাকচারের নিরাপত্তা করা সম্ভব। আগুনটা প্রাথমিক অবস্থাতে নিভিয়ে দেওয়া যায় সেটা যদি আমরা আসলেই জানি এবং সেটা আমাদের হাতের নাগালে থাকে। আগুন যাতে না লাগে সে বিষয়ে সচেতন থাকতে ভবন মালিক সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে এ আহ্বান জানান তিনি। বলেন, দেশের উন্নয়নে ঈশানতীতরা এখনও ষড়যন্ত্র করছে। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগের আগামী সম্মেলন, মুজিবনগর দিবস ও শ্রমিক দিবসের কর্মসূচি সহ সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে উপজেলা নির্বাচনের পর প্রথম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা। এই দেশ পরিচালনা এবং সেই লাখো শহীদের রক্তরঞ্জিত। সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, বিএনপি জামাতের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দেয়া হয়নি। যারা অগ্নি সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলাগুলি এখন চলছে। যদিও এখন শুনি আমরা যে তারা খুব চিৎকার করেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা। একটা মামলাও কিন্তু মিথ্যা না, কারণ তাদের যে অগ্নিসন্ত্রাস এবং সন্ত্রাস, গ্রেনেড হামলা, আমাদের এমপিকে সংসদ সদস্য কিবরিয়া সাহেব আসনাল মাস্টারকে হত্যা, সে অবস্থায় যারা এই ধরনের অপকর্মের সঙ্গে জড়িত ছিল আর বিশেষ করে অগ্নিসন্ত্রাসের সাথে জড়িত তাদের বিরুদ্ধে তো মামলা হবেই। খালেদা জিয়ার যে মামলা, সে মামলা আওয়ামী লীগের দেওয়া ছিল না, এটা ছিল তত্ত্বাবধায়ক সরকার। যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান, রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান সবই খালেদা জিয়ার নিজের হাতে নিজের পছন্দের লোক দিয়ে করা। ভবন নির্মাণে জরুরি বহির্গমন পথ রাখা সহ ভবনে যাতে আগুন না লাগে সে বিষয়ে জনসচেতনতা বাড়ানোর উপর জোর দেন তিনি। আগুন লেগেছে, দুনিয়ার লোক যে সেখানে হাজির,
ফায়ার সার্ভিস ঢুকতে পারে না, মানুষ যেতে পারে না। এটা কোন ধরনের একটা ব্যাপারটা সবাই দেখতে চায়, আর সেলফি তুলে, ছবি তুলে। এখানে সেলফি তোলার কি হলো আমি এটা বুঝতে পারি না। হ্যাঁ, আগুন লাগলে দায়িত্ব ফায়ার ব্রিগেডের, আগুন নিভাবে, কিন্তু আগুন যাতে না লাগে, যারা দালান কোঠা বানান, যারা বসবাস করেন, যারা ব্যবহার করেন, তাদেরও দায়িত্ব আছে। আমেরিকার নিরাপত্তা সতর্কতা অনুসন্ধানে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এখন যদি তাদের কোনো তথ্য থাকে, এটা তাদের কর্তব্য হচ্ছে আমাদের অথরিটিকে জানানো। যাক, আমি এটুকু বলবো যে আসলে বাংলাদেশ এত দ্রুত উন্নতি করে যাচ্ছে। আজকেও দেখেছেন যে প্রবৃদ্ধি অর্জনের সর্বোচ্চ 5টি দেশের মধ্যে একটি বাংলাদেশ। এখন স্বাভাবিক, যারা কখনো চায়নি বাংলাদেশ স্বাধীন হোক, আর স্বাধীন হওয়ার পরে জাতির পিতাকে হত্যা করার পরে যারা এসেছে ক্ষমতায়, এই বাংলাদেশ আর্থসামাজিকভাবে উন্নতি করুক, সফলতা অর্জন হোক, এটা হয়তো অনেকেরই মনোপীড়া, অনেকেই চায়নি। তারাই নানা ধরনের চক্রান্ত করেছে এর আগে। তারপরেও আমরা এগিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে বলেই কর্মসংস্থান সহ দেশে সুষম উন্নয়ন নিশ্চিত হচ্ছে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশকে কেউ দাবা রাখতে পারবে না, এটা হলো বাস্তবতা। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে রাজধানীর সহ দেশের বিভিন্ন স্থানে। সকালে শুরু হওয়া এই বৃষ্টিতে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী ও শিক্ষার্থীরা বিপাকে পড়েন। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আজ চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েক জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ অথবা বজ্র বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। বাংলাদেশের দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে এমনটি হচ্ছে। সেটি ভারতের পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। দর্শক, এই মুহূর্তে শাহবাগ এলাকায় আছেন আমাদের সহকর্মী জাহিদ রহমান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি আমরা দেখেছি, তো এখন কি অবস্থা দেখছেন? এখন কি বৃষ্টি হচ্ছে নাকি, এবং সাধারণ মানুষের ভোগান্তি আসলে কেমন দেখছেন? জ্যোতি, আপনি যেমনটি বলছিলেন, আসলে আবহাওয়া পূর্বাভাস থেকে বলা হয়েছিল যে আজকে কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন কয়েকটি জায়গায় কিন্তু হালকা থেকে ভারী মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া অফিস থেকে তাদের বলা হয়েছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সকালে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু রাজধানীর জীবনযাত্রা শুরু হয়েছে, অর্থাৎ যারা কর্মজীবী রয়েছেন, বেসরকারিভাবে যারা কর্ম জায়গায় বিভিন্ন স্থানে কাজ করেন এবং বিশেষ করে HSC পরীক্ষা চলছে, আপনি জানেন, শিক্ষার্থীরা তারা কিন্তু অনেকটা এই বৃষ্টির মধ্য দিয়ে কিন্তু তারা তাদের জীবনযাত্রা শুরু করেছেন। আপনি দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে কিন্তু শাহবাগে রয়েছি। আপনি শাহবাগে দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু তাদের যে কর্মস্থলে যাওয়া সেটি কিন্তু চলমান রয়েছে। আর বিশেষ করে এই যে বৃষ্টির যে ভোগান্তি, জানেন যে রাজধানীর বেশ কিছু জায়গায় উন্নয়নমূলক কাজ যেগুলো অব্যাহত রয়েছে, সেসব কারণে কিছুটা ভোগান্তি তো নগরবাসীর মধ্যে রয়েছে। আর যেহেতু বৃষ্টিটা খুব বেশি একটি দীর্ঘস্থায়ী হয়নি, ঘণ্টাখানেকের মতো বৃষ্টিটি পড়েছে, এবং আপনি জানেন যে আজকে আবহাওয়া অফিস থেকেও বলা হচ্ছে যে দিনে যে তাপমাত্রা সেটি বাড়তে পারে এবং রাতে, বিশেষ করে রাতে যে তাপমাত্রা সেটি অনেকাংশই কমে আসবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে বৃষ্টির যে মৌসুম, অর্থাৎ এই যে বৈশাখী শুরুর আগে যে বৃষ্টি, বিভিন্ন স্থানে আপনিও জানেন যে ইতিমধ্যেই বিভিন্ন রকম ঝড় তুফানে অর্থাৎ কালবৈশাখীর যে আগাম, সেটির মাধ্যমে কিন্তু অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে, বেশ কয়েকজনের প্রাণহানিও ঘটেছে। তবে এই ধরনের ক্ষেত্রে যখন কোনো রকমের আবহাওয়ার পূর্বাভাস বলা হয় যে ভারী থেকে হালকা ধরনের মাঝারি বৃষ্টি হবে, তখন কিছুটা অবশ্যই সাবধানতা অবলম্বন করে নগরবাসীকে চলাচল করতে হবে। জ্যোতি। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদ রহমান। পরের সংবাদে চলে যাচ্ছি। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন BGME এর পরিচালনা পর্ষদের নেতা নির্বাচনের ভোট। রাজধানীর কারওয়ান বাজারের BGME ভবনে সকাল 8টায় শুরু হওয়া এ ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। 2019-21 মেয়াদে মোট 35টি পরিচালক পদের মধ্যে চট্টগ্রামের 9টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আজ শুধু ঢাকার 26টি পরিচালক পদের ভোট নেওয়া হচ্ছে। নির্বাচনে লড়ছেন 44 প্রার্থী। নির্বাচিত পরিচালকরা পরে BGME এর সভাপতি ও সহ সভাপতিদের নির্বাচিত করবেন। নির্বাচনে সম্মিলিত পরিষদের নেতৃত্বে আছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক।
অন্যদিকে স্বাধীনতা পরিষদের নেতৃত্বে আছেন এর আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এপ্রিলের মধ্যেই হাতিরঝিলের ভবন থেকে সব কার্যক্রম সরিয়ে নেওয়া হবে জানিয়েছেন বিজিএমইএ এর সভাপতি সিদ্দিকুর রহমান। আদালতের নির্দেশ মানা ছাড়া ভিন্ন উপায় নেই বলে মনে করছেন বিজিএমইএ এর ভবন মামলার এমিকাস কিউরি। আর নগরবিদরা বলেছেন যে আশেপাশের পরিবেশ ঠিক রেখে এবং প্রাণহানি যেন না ঘটে সেখানে ভবনটি ভাঙা উচিত। হাতিরঝিলের বিজিএমইএ ভবন ভাঙার বিষয়ে সাক্ষাৎকারে তারা এসব কথা বলেন। এআর বাদলের রিপোর্টে জানুন বিস্তারিত। অনেক বিতর্ক আর আলোচনার পর শেষ পর্যন্ত আদালতের আদেশ মেনে 12 এপ্রিল বন্ধ হচ্ছে হাতিরঝিলের বিজিএমই ভবনের সব কার্যক্রম। ঝিলের প্রবাহ ঠিক রাখতে ভেঙে ফেলা হবে 14 তলা এ ভবনটি। ভবনটি কবে ভাঙা হবে এবং কারা ভাঙবে এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেও বিজিএমএ সভাপতি বলেন এ ভবন থেকে প্রায় সবগুলো অফিসই সরানো হয়েছে। রাজধানীর উত্তরায় নতুন বিজিএমই ভবনে অফিস শুরু হবে এ মাসেই। 1 বছরের সময় আমাদেরকে দিয়েছিল এবং তাতে 12 এপ্রিল আমাদের সময় শেষ। আমরা মহামান্য আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এখান থেকে ওই ভবনে 11 তারিখেই চলে যাব। মামলার এমিকাস কিউরি বলেন যে কেউ যত শক্তিশালী হোক আদালতের নির্দেশের বাইরে এখতিয়ার কারোই নেই। বিজিএমইএ ভবন ভাঙার মধ্য দিয়ে সেটা প্রতিষ্ঠিত হবে। সব কৌশল শেষ হয়ে গেছে, তো এখানে আর কোনো বাকি কোনো কৌশল নাই। সর্বশেষ তো আদালত ওই জন্যই তাদেরকে টাইম দিয়েছিলেন যে আপনি আন্ডারটেকিং দিন আগামী তারিখে যাবেন, এবং সেই আন্ডারটেকিং দেওয়ার কারণেই কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। কারণ আন্ডারটেকিং দেওয়ার অর্থ হলো যে আদালত বলেছে আমি 12 তারিখ যাব, তা আমি যদি 12 তারিখে না যাই তাহলে সেক্ষেত্রে যিনি আন্ডারটেকিং দিয়েছেন তার তো আদালত অবমাননার শাস্তি পেতে হবে। এটা একটা বড় ধরনের মেসেজ যাবে সকলের কাছে বাংলাদেশের, যে আইনের কাছে সকলেই ছোট, আইনের চেয়ে বড় কেউ নয়। এদিকে এই নগরবিদ বলেন আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে যত দ্রুত সম্ভব ভবনটি সরিয়ে নিয়ে ঝিলের স্বাভাবিকতা ফিরিয়ে দেয়া এখন সময়ের দাবি। চারপাশের পরিবেশ সংরক্ষণ করে অপসারণ প্রক্রিয়া ফোরগ্রাউন্ড তৈরি করার ব্যাপার রয়েছে এবং র্যাঙ্ক ভবনের মতো জীবনহানি না করে অপসারণ ব্যবস্থাটা তৈরি করে সেটি সমাধান করার বিষয়টিও লক্ষ্য রাখতে হবে। এ ভবন সরানোর মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন হবে বলেও মনে করেন তিনি। এআর বাদল, RTV, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে নিহত হয়েছে 5 জন। এ সময় আহত হয়েছে 15 জন। গেল রাতে রংপুর ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জের বালুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বরকত ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে বুড়িমারি যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলে মারা যায় 3 জন। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও 2 জন। আহত আরও 15 জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর জানাবো। ফুটবলে পুরুষ দলের সফলতা আসছে না বেশ কয়েক বছর, কিন্তু নারী দল যেন ব্যতিক্রম। বয়সভিত্তিক প্রতিযোগিতায় একের পর এক সাফল্য আসছে সাবিনা, মারিয়া, মৌসুমী, আঁখি, তহুরাদের হাত ধরে। সফলতা এনে দেয়া এই মেয়েদের ফুটবলে উঠে আসার গল্প শোনাচ্ছেন আমাদের সহকর্মী মমিন রোহন। ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। আর এই প্রথম পর্বে থাকছে মিসরাত জাহান মৌসুমীর কথা। নারী ফুটবলের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে এক ঝাঁক কিশোরীর মুখ। সাম্প্রতিক সময়ে বয়সভিত্তিক ফুটবলে অনেক আনন্দের উপলক্ষই এনে দিয়েছে এই মেয়েরা। এএফসি অনূর্ধ্ব 14 আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়, এএফসি অনূর্ধ্ব 16 টুর্নামেন্টের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে ওঠা, সাফ অনূর্ধ্ব 15 ও 18 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার মতো বেশ কিছু সাফল্য রচিত হয়েছে অদম্য এই কিশোরীদের হাত ধরে। কিন্তু তার আগে ফুটবলের মঞ্চে উঠে আসার গল্পটা মোটেও সহজ ছিল না মেয়েদের জন্য। ছিল নানান প্রতিবন্ধকতা, প্রতিকূলতা আর সমাজের বাঁকা চোখ। শুরুর দিকে নিজের প্রতিবন্ধকতার গল্পটা এভাবেই বলেন জাতীয় দলের মিডফিল্ডার মিসরাত জাহান মৌসুমী। বলতো যে মেয়ে মানুষ ফুটবল খেলবে, ওদের ভবিষ্যতে কি হবে, বিয়ে শাদী হবে না, অনেক কিছুই বলতো, কুটো কথা বলতো।
পরে ফ্যামিলিগত দিক থেকে অনেক বাধা দিত। পরে 3 মাস আমাকে যাইতে দেয় নাই। তারপরে এলাকার কিছু লোক ছিল, আমার দাদা ছিল, মানে এলাকার কিছু ওনারা যারা আমাকে সাপোর্ট করতো, তারা আমার মাকে বুঝাইছে যে আজকে আপনি মেয়েকে হয়তো বা না করতেছেন মানুষের কথা শুনে, কিন্তু আজকে যারা না করতেছে তারাই একসময় সাপোর্ট করবে যখন ও কিছু ভালো কিছু করবে। কিন্তু কোনো প্রতিবন্ধকতাই দেয়াল হয়ে দাঁড়াতে পারেনি মৌসুমীর ফুটবল প্রেমের পথে। প্রথম বাইরে যাওয়ার পর আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো খেললাম বিভিন্ন দেশে, তারপরে আর্থিকভাবেও ফ্যামিলিকে সাহায্য করতে পারলাম, নিজেও এককভাবে প্রতিষ্ঠিত হতে পারলাম এবং যার মাধ্যমে ফ্যামিলিও সুনাম অর্জন করলো, পরিবারের সবাই। তখন আর এই বাধাটা ছিল না। নিজেকে প্রমাণের প্রথম সুযোগ আসে 2011 সালে বঙ্গমাতা স্কুল ফুটবলে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি রংপুরের পালিচড়ার রামজীবন গ্রামের নির্মাণ শ্রমিক আব্দুল কাদেরের ঘরে জন্ম নেয়া এই মেয়েটিকে। বঙ্গমাতা যখন 11 সালে স্টার্ট হয় তখনই আমাদের স্কুলে একটা টিম সিলেক্ট হওয়ার পরে আমরা ধারাবাহিকভাবে ইউনিয়ন পর্যায়ে, তারপরে থানা পর্যায়ে, তারপর জেলা পর্যায়ে, এভাবে জাতীয় পর্যায়ে আমরা রানার আপ হই আমাদের ওই স্কুল। চলতি মাসে ঘরের মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব 6 জাতির আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। আসরের প্রথম শিরোপাটা জিততে নিজের সবটুকু নিংড়ে দেওয়ার প্রত্যয় মৌসুমীর কণ্ঠে। তো দেশের মাটিতে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতেছি, আগে যে টুর্নামেন্টগুলো খেলছি আমরা ভালো খেলছি, যার কারণে তারা আগ্রহ হয়েছে যে এই টুর্নামেন্টটা দেশে নেওয়ার জন্য। দেশের মানুষ সবাই দেখবে, সবাই মাঠে এসে সাপোর্ট করবে। তো আমি চাইবো যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমার টিমকে সাপোর্ট করার। মমিন রোহন, RTV, ঢাকা। দর্শক, এর সাথে শেষ করব সকালের সংবাদ। তার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। ক্রমাগত আগুনের ঘটনায় আতঙ্কে রাজধানীবাসী, ভবনগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর তাগিদ। আগুন যাতে না লাগে সে বিষয়ে সচেতন হতে ভবন মালিক সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক। 12 এপ্রিলের পর আর হাতিরঝিলে থাকছে না বিজিএমইএ, ভবন ভাঙা থেকে শুরু যে কোনো সময় দৃষ্টান্ত হয়ে থাকবে বলছেন নগরবিদরা। এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস উল্টে নিহত 5, আহত 15 জনকে হাসপাতালে ভর্তি। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আমার মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV digitals। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।